আসসালামু আলাইকুম। এখন আপনারা দেখবেন সংবাদ শিরোনাম। দুপুরে সংসদের দক্ষিণ প্লাজায় ওসমান হাদির জানাজা, প্রিয় ক্যাম্পাসেও নেওয়া হবে মরদেহ। এক নজর দেখতে হৃদরোগ ইনস্টিটিউটের বাইরে মানুষের ভিড়। হাদির পরিবারের দায়িত্ব নেবে সরকার, জানালেন উপদেষ্টারা। উদীচীর কার্যালয় পরিদর্শনে এনসিপি নেতারা। বাংলাদেশের পরিস্থিতি নিয়ে জাতিসংঘের উদ্বেগ। শাহবাগে আগ্রাসন বিরোধী সমাবেশে জনতার ঢল। হাদির হত্যাকারীদের আইনের আওতায় আনার দাবি, আধিপত্যবাদ রুখে দেওয়ার প্রত্যয়। ট্রাভেল পাস নিলেন তারেক রহমান, স্বাগত জানাতে প্রস্তুত বিএনপি। নির্বাচনকে বাধাগ্রস্ত করতে ষড়যন্ত্রের অভিযোগ মির্জা ফখরুলের। অনেক রক্তের বিনিময়ে অর্জিত আমাদের ভোটাধিকার তথা গণতান্ত্রিক অধিকারকে তারা নস্যাৎ করে দিয়ে দেশে ফ্যাসিবাদের একটি নতুন সংস্করণ তৈরি করতে চাচ্ছে। আসসালামু আলাইকুম। এখন দেখবেন সংবাদ বিস্তারিত। ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদিকে হত্যার প্রতিবাদে শাহবাগ লোকারণ্য। কিছুক্ষণের মধ্যেই শুরু হবে আগ্রাসন বিরোধী সমাবেশ। জুমার নামাজের পর ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদ থেকে ছাত্র জনতার জড়ো হতে থাকেন শাহবাগ এলাকায়। এর আগে ওসমান হাদির গায়েবানা জানাজা পড়া হয়। আগ্রাসন বিরোধী সমাবেশ থেকে তোলা হতে পারে হত্যাকারীদের দেশে ফিরিয়ে এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি। বেলা 11টার দিকে প্রধান উপদেষ্টার কার্যালয়ের দিকে এগুতে থাকেন বিক্ষোভকারীদের একাংশ, কিন্তু হোটেল ইন্টারকন্টিনেন্টালের সামনে পুলিশ ব্যারিকেড দিলে বাংলা মোটর মোড় ঘুরে আবার শাহবাগে অবস্থান নেন তারা। কিছু বিচ্ছিন্ন ও উগ্র গোষ্ঠীর দ্বারা সংঘটিত সকল প্রকার গণহিংসা প্রতিরোধের আহ্বান জানিয়েছেন অন্তর্বর্তী সরকার। দুপুরে এক বিবৃতিতে সহিংসতা, ভীতি প্রদর্শন, অগ্নিসংযোগ এবং সম্পত্তি ধ্বংসের সকল কর্মকাণ্ডের নিন্দা জানানো হয়। বৃহস্পতিবার রাতে ডক্টর মোহাম্মদ ইউনূস জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে হাদির হত্যাকারীদের দ্রুত আইনের আওতায় আনার প্রতিশ্রুতি দেন। ভাষণে দেশবাসীকে ধৈর্য ধরার আহ্বান জানান তিনি। একই সাথে শনিবার একদিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেন প্রধান উপদেষ্টা। শুক্রবার দুপুরে অন্তর্বর্তী সরকারের বিবৃতিতে বর্তমান সময়কে দেশের ইতিহাসে গুরুত্বপূর্ণ উল্লেখ করা হয়। বলা হয়, গণতান্ত্রিক রূপান্তরের মধ্য দিয়ে যাচ্ছে জাতি। যারা বিশৃঙ্খলায় লাভবান হয় তাদের হাতে রূপান্তরকে ব্যাহত হতে দেয়া যাবে না। বিবৃতিতে আরও বলা হয়, সংসদ, নির্বাচন ও গণভোট কেবল রাজনৈতিক কার্যক্রম নয়, এগুলো পবিত্র জাতীয় অধিকার। সেই স্বপ্ন বাস্তবায়নের পথেই শহীদ হয়েছেন শরীফ ওসমান হাদি। তার আত্মত্যাগ ও স্মৃতিকে সম্মান জানাতে সংযম, দায়িত্বশীলতা এবং ঘৃণা প্রত্যাখ্যানের দৃঢ় অঙ্গীকার গ্রহণের আহ্বান আসে বিবৃতিতে। সিঙ্গাপুরে চিকিৎসাধীন জুলাই গণঅভ্যুত্থানের সম্মুখভাগের অকুতোভয় যোদ্ধা ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি আর আমাদের মাঝে নেই। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। শরীফ ওসমান হাদির এই অকাল মৃত্যুতে আমি গভীর শোক ও দুঃখ প্রকাশ করছি। তার প্রয়াণ। প্রথম আলো ও ডেইলি স্টার ভবনে হামলার কারণে প্রকাশনা বন্ধ রেখেছে পত্রিকা দুটি। অনলাইনেও তাদের কার্যক্রম সাময়িকভাবে বন্ধ। পাঠকদের কাছে দুঃখ প্রকাশ করে দ্রুতই প্রকাশনা শুরুর আশ্বাস দিয়েছে পত্রিকা দুটি। বৃহস্পতিবার রাতে হয় হামলা। প্রত্যক্ষদর্শীরা জানান, ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির মৃত্যুতে ক্ষুব্ধ হয়ে ওঠে সাধারণ মানুষ, জড়ো হয় শাহবাগে। সেখান থেকে মিছিল নিয়ে প্রথমে প্রথম আলো কার্যালয়ের সামনে যায় তাদের একাংশ, করে ভাঙচুর ও অগ্নিসংযোগ। পরে বিক্ষুব্ধরা যায় ডেইলি স্টার কার্যালয়ে, সেখানেও আগুন দেয় তারা। রাতে ছায়ানটেও যায় হামলাকারীরা। ভবনের 4 তলা পর্যন্ত ভাঙচুরের পাশাপাশি গুরুত্বপূর্ণ নথি নষ্ট করে। এদিকে সকালে প্রথম আলোর সামনে বিক্ষুব্ধ জনতার তোপের মুখে পড়েন সিনিয়র সাংবাদিক সেলিম খান। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশের পাশাপাশি কাজ করছে সেনাবাহিনী ও বিজিবি। যারা পারপেট্রেটর, যারা এটার সাথে জড়িত, তাদেরকে আইনের আওতায় নিয়ে আসবো, এইটাই সকলের সহযোগিতা কামনা করি। কিন্তু এই যে ভাঙচুর করা, পুরানো, এটা তো রাষ্ট্রীয় সম্পদ নষ্ট হচ্ছে, এইটা অনাকাঙ্ক্ষিত। সকলকে ধৈর্য ধরে যে কোনো সিচুয়েশন মোকাবেলা করার জন্য আমি আহ্বান করি। মব সৃষ্টি করে প্রথম আলো, ডেইলি স্টার ও ছায়ানট ভাঙচুরের ঘটনায় প্রতিবাদ জানিয়েছে নাগরিক সমাজ। সকালে কারওয়ান বাজারে প্রথম আলো ও ডেইলি স্টার ভবনের সামনে উপস্থিত হন তারা। হাদি হত্যার বিচার দাবি করেন নাগরিক সমাজের প্রতিনিধিরা। তাদের পক্ষ থেকে বলা হয়, দেশকে পরিকল্পিতভাবে অস্থিতিশীল করার চেষ্টা করা হচ্ছে। উস্কানি দিয়ে আবারও শেখ হাসিনার কায়দায় দেশ বিভাজিত করার চেষ্টা করছে একটি মহল। তাদের প্রত্যেককে গ্রেফতারের দাবি জানান তারা। আজকে যদি আপনাদের মনে হয় যে আজকে প্রথম আলো, ডেইলি স্টার কিংবা ছায়ানট আক্রান্ত হলে আপনাদের সুবিধা, আপনাদেরকে জানিয়ে দিতে চাই
এই প্রতিশোধ পরায়ণতা কোনোভাবেই কোনো মানুষকে এই প্রতিশোধের আগুন থেকে বেঁচে থাকতে দেবে না। বাংলাদেশকে যারা পরিষ্কারভাবে অস্থিতিশীল করার চেষ্টা করছে, এখানে সহিংসতা উস্কে দেওয়ার চেষ্টা করছে, বাংলাদেশকে আবারও শেখ হাসিনার কায়দায় বিভাজন করার চেষ্টা করছে, তাদের প্রত্যেককে গ্রেফতার করা হোক। দেশে ফেরার জন্য ট্রাভেল পাসের আবেদন করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। নিজ ও স্বজনদের জন্য বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের 6টি টিকিট কেটেছেন। সবকিছু ঠিক থাকলে 25 ডিসেম্বর বেলা 12টার দিকে পৌঁছাবেন ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে। উন্নত চিকিৎসা নিতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান লন্ডনে যান 2008 সালে। 17 বছর 3 মাস পর দেশে ফিরছেন তিনি। তবে পাসপোর্ট না থাকায় দেশে ফিরতে দরকার হবে ট্রাভেল পাস। পররাষ্ট্র উপদেষ্টা বৃহস্পতিবার জানান, লন্ডনে বাংলাদেশ হাইকমিশনে ট্রাভেল পাসের আবেদন করেছেন তিনি। দেশে ফেরার প্রায় সকল প্রস্তুতি সেরে ফেলেছেন তারেক রহমান। 24 ডিসেম্বর ঢাকাগামী নিয়মিত ফ্লাইট BG 202-তে দেশে ফিরবেন তিনি। এজন্য বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে নিজ স্বজনদের জন্য 6টি টিকিট কেটেছেন বিএনপির শীর্ষ নেতা। 25 ডিসেম্বর বেলা 11:50 ফ্লাইটটি ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে। বিএনপির পক্ষ থেকে জানানো হয়, ঢাকায় তারেক রহমানের অভ্যর্থনা ও নিরাপত্তার ব্যবস্থা নিয়েছে তার দল। বিতর্কিত বাণিজ্য চুক্তি ঘিরে ব্যাপক বিক্ষোভ হয়েছে বেলজিয়ামে। কৃষকদের সাথে নিরাপত্তা কর্মীদের সংঘর্ষে রণক্ষেত্র দেশটির রাজধানী। সহিংসতা ছড়ায় ইউরোপীয় ইউনিয়নের পার্লামেন্টের বাহিরেও। ট্র্যাক্টর দিয়ে শহরের মূল সড়ক অবরোধ করেন বিক্ষোভকারীরা। সড়কে আলুসহ বিভিন্ন কৃষি পণ্য ফেলে করা হয় অভিনব প্রতিবাদ। ব্যাপক ভাঙচুরের শিকার বিভিন্ন স্থাপনা। এ সময় বেশ কয়েকজনকে আটক করে বেলজিয়াম পুলিশ। রাজপথে আলু ফেলে চলছে প্রতিবাদ। সেই আলু দিয়েই ছোড়া হচ্ছে ঢিল। লক্ষ্য নিরাপত্তা কর্মীরা। এই দৃশ্য বেলজিয়ামের। কদিন ধরেই বিতর্কিত বাণিজ্যিক চুক্তি ঘিরে ইউরোপের কয়েকটি দেশে চলছে আন্দোলন। ট্রাক্টর নিয়ে ব্রাসেলসে রওনা দেন কমপক্ষে 10,000 কৃষক। নেন মূল সড়কগুলোয় অবস্থান। টায়ার জ্বালিয়ে ট্রাক্টর দিয়ে বন্ধ করা হয় একাধিক রাস্তা। চুক্তিটি কৃষি খাতের জন্য খারাপ হবে, কারণ এমন সব পণ্য আমদানি করা হবে যা দেশেই আরো ভালো মানের উৎপাদন করা সম্ভব। ইউরোপীয়দের স্বাস্থ্য তো বটে, কৃষকদের ভবিষ্যতের প্রশ্ন। ইউর হাত থেকে ইউরোপের কৃষির ভবিষ্যৎকে রক্ষা করতে এসেছি। কৃষি খাতের বাজেট কমিয়ে তার পরিবর্তে অস্ত্র কেনার সিদ্ধান্তের বিরুদ্ধে আমরা। এক পর্যায়ে ইউরোপীয় ইউনিয়নের পার্লামেন্ট এলাকায় পৌঁছায় সহিংসতা। আশপাশের ভবনের ভাঙচুর শুরু করে বিক্ষুব্ধ কৃষকরা। বাধা দিলে ব্যাপক সংঘর্ষ বাধে পুলিশের সাথে। আলু ডিম ছোড়ার জবাবে টিয়ার শেল, জলকামান ব্যবহার করে নিরাপত্তা কর্মীরা। আটক হয় অনেকে। বাণিজ্যিক ব্লক মার্কুসুরের সাথে চুক্তি করার কথা ইউরোপীয় ইউনিয়নের, জানিয়ে ক্ষুব্ধ ইউরোপীয় কৃষকরা। তাদের অভিযোগ, চুক্তিটি বাস্তবায়িত হলে কম দামে পণ্য আমদানির কারণে হুমকিতে পড়বে ইউরোপের কৃষিখাত। তীব্র জনরোষে জানুয়ারি পর্যন্ত পেছানো হয়েছে চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান। খুলনায় দুর্বৃত্তদের গুলিতে এক সাংবাদিক নিহতের ঘটনায় এখনও মামলা হয়নি, আটক হয়নি কেউ। নিহত ইমদাদুল হক মিলন খুলনার একটি আঞ্চলিক পত্রিকার স্থানীয় প্রতিনিধি ছিলেন। বৃহস্পতিবার রাতে নগরীর আড়ংঘাটা থানার ষোলুয়া বাজার এলাকায় হয় এই ঘটনা। পুলিশ ও স্থানীয়রা জানায়, মিলন ও দেবাশিস একটি চায়ের দোকানে বসেছিলেন।